বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে। টেন্স সব ক্লাসেরই প্রয়োজন হয়, সব ক্লাসেরই টেন্স জানা থাকার প্রয়োজন হয়, কারণ সব ক্লাসের টেন্সে গ্রামারের ক্ষেত্রে আছে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে টেন্স জানা খুবই প্রয়োজন। তো আজকে আমরা বেসিক টেন্স নিয়ে আলোচনা করব। তো টেন্সে অনেক ক্ষেত্রে অনেকে টেন্স ধারণা কমই জানা থাকে, তাদের জন্য, যারা কম জানেন তাদের জন্য। বেশিরভাগ 6, 7, 8 তারা গ্রামার সম্পর্কে একটু, টেন্স সম্পর্কে একটু ধারণা কমই থাকে। তো তাদের উদ্দেশ্যে এই টেন্সটা বেসিক আজকে আমরা আলোচনা করব। তো টেন্সের মধ্যে কি কি আলোচনা করব সেগুলো আমরা একটু পুনরায় আবার রিপিট করতেছি। টেন্স কাকে বলে আলোচনা করব। টেন্স কয় প্রকার সেটা নিয়ে আলোচনা করব। তারপরে প্রত্যেকটা টেন্সের কাকে বলে এবং টেন্স চেনার উপায় এবং টেন্স স্ট্রাকচারগুলা আমরা জানব। আর আজকে শুধু ইনডিফিনিট সম্পর্কে জানব, অর্থাৎ মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানব। ঠিক আছে, এগুলা আজকে আমরা জানব। আর এগুলা এই টেন্স সম্পর্কে লিখতে গেলে অনেক সময় প্রয়োজন হয়, কিন্তু লিখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তার জন্য আমি টেন্সের এগুলা খাতায় আগে লিখে রেখেছি, যাতে ভিডিওটা যাতে বড় না হয়, যাতে সহজে অল্প সময়ে ভিডিওটা শেষ করতে পারি। ঠিক আছে, তো টেন্স কাকে বলে? টেন্স শব্দের অর্থ হলো কাল। ঠিক আছে, আমরা যেসব কাজ করি তা কালের কোনো এক অধ্যায়ের মধ্যে সংগঠিত হয়। ঠিক আছে, অর্থাৎ আমরা যে কোনো কাজ করি একটা সময়ের প্রয়োজন হয়, যেমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অর্থাৎ আমরা অতীতে যে কাজগুলো করছি এটাও একটা সময়ের মধ্যে হয়েছে, আবার বর্তমানে যে কাজটা করতেছি সেটা একটা এক সময়ের মধ্যে হচ্ছে, বা ভবিষ্যতে আমরা যে কাজগুলো করব ভবিষ্যতে, তাহলে সামনে কি হবে সেটা হলো ভবিষ্যৎ, অর্থাৎ সেটাও একটা কালের মধ্যে সংগঠিত হচ্ছে। ঠিক আছে, তেমনি বস্তু ও জীব জন্তুদের দ্বারাও কোনো কাজ সম্পূর্ণ হলে তা কোনো কালের মধ্যে নিশ্চয়ই সংগঠিত হবে। অতএব আমরা সংক্ষেপে বলতে পারি, টেন্স হলো কোনো কাজ সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বলে, অর্থাৎ কাল বলে। ঠিক আছে, এটা হলো টেন্সের মানে প্রাথমিক ধারণা। আমি আরেকবার রিপিট করতেছি, টেন্স কাকে বলে। টেন্স অর্থাৎ সংক্ষেপে যদি বলতে যাই, টেন্স হলো কোনো কাজ ও সম্পূর্ণ হওয়ার সময়কে টেন্স বা কাল বলে। যে কোনো কাজ, আমি কাজ করতে গেলে একটা নির্দিষ্ট সময়ে এই কাজটা করতে হয়। ঠিক আছে, যেমন আমি এই যে আগামীকাল একটা কাজ করব, সেটা হলো ভবিষ্যতের। অতীতে যে কাজটা হয়ে গেছে সেটা মানে পূর্বে যে কাজটা হয়ে গেছে সেটা অতীত। এখন বর্তমানে যে আমি এখন পড়াচ্ছি সেটা হলো বর্তমান, অর্থাৎ এইগুলো সবগুলো মিলেই হলো কাল, মানে কালের সমন্বয়ে এই কাজগুলো করাই হলো টেন্স। আচ্ছা, টেন্স 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রেজেন্ট টেন্স, আরেকটা হলো ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। ঠিক আছে, প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল, ফার্স্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। ঠিক আছে, টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। এখন প্রত্যেক
টেন্স আবার কাকে বলে একটু বেসিক ধারণা থাকতে হবে। যেমন বর্তমান সময়ে কোনো কাজ হয় বা হচ্ছে বা হইতেছে বা হয়েছে বা হইয়াছে বুঝালে ভার্ব এর আকারে যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট টেন্স কাকে বলে? অর্থাৎ বর্তমান সময়ে কোনো কাজ হয় বা হচ্ছে বা হইতেছে বা হয়েছে বা হইয়াছে বুঝালে ভার্ব এর আকারে যে পরিবর্তন ঘটে তাকে বলা হয় প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স মানে কোনো কাজ আমরা বর্তমান যে কাজটা করি সেটা হলো প্রেজেন্ট টেন্স। আর অতীত অর্থাৎ ফার্স্ট টেন্স কাকে বলে? অতীতকালে কোনো কাজ বা হয়েছিল বা হইয়াছিল বা হইতেছিল বুঝালে ভার্ব এর আকারে যে পরিবর্তন হয় তাকে ফার্স্ট টেন্স বলা হয়। আমি আবার বলতেছি, অতীতকালে কোনো কাজ হয়েছিল বা হইয়াছিল হইতেছিল বা বুঝালে ভার্ব এর আকারে যে পরিবর্তন হয় তাকে ফার্স্ট টেন্স বলা হয়। ঠিক আছে, যেমন অতীতে আমি আগামী বছর অর্থাৎ আমি বা এগুলো বুঝালে আমি গত সপ্তাহে যে কাজ করছি বা গত দিনে যে কাজ করেছিলাম অর্থাৎ যে কাজ পূর্বে ঘটেছিল বা হয়েছিল এইরকম বুঝালে আমাকে বুঝতে হবে এটা ফার্স্ট টেন্সে হিসাবে ব্যবহৃত হবে। ঠিক আছে, আচ্ছা এখন ফিউচার টেন্সটা হলো কোনো কাজ পরে সম্পূর্ণ হবে বা হতে থাকবে বুঝালে ভার্ব এর আকারে যে পরিবর্তন ঘটে তাকে ফিউচার টেন্স বলা হয়। ঠিক আছে, আমি আবার বলছি, কোনো কাজ পরে সম্পূর্ণ হবে বা হতে থাকবে বা বুঝালে ভার্ব এর আকারে যে পরিবর্তন ঘটে তাকে ফিউচার টেন্স বলে। ঠিক আছে, ফিউচার টেন্স ভবিষ্যৎ অর্থাৎ সামনে আমি যে কাজ করব বা পরিকল্পনা করব বা আমি সামনের দিকে যে কাজটা আমি হাতে নিয়েছি সেটা করব বা এরকম বুঝালে তাকে ফিউচার টেন্স বলে। ঠিক আছে, ফিউচার অর্থ ভবিষ্যৎ অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ পরিকল্পনা করা বা চিন্তা করা এর বুঝালে তাকে ফিউচার টেন্স হিসেবে ধরতে হবে। ঠিক আছে, এগুলো হলো সংজ্ঞা এখন বললাম। তো সংজ্ঞাগুলো এগুলা জানতে হবে, না জানলে মানে টেন্স সম্পর্কে ধারণা থাকবে না। তো এই তিনটা টেন্স সম্পর্কে এখন আমি আলাদা আলাদাভাবে এগুলা আবার 4 ভাগে ভাগ করছে। প্রত্যেকটা টেন্সকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে, ফার্স্ট টেন্সকে 4 ভাগে, ফিউচার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। তো প্রেজেন্ট টেন্সকে 4 ভাগে কি কি বলতে পারবো? ঠিক আছে, আচ্ছা প্রত্যেক টেন্স এর ভার্ব বা ক্রিয়াগুলোর বিভিন্ন ফর্ম বা রূপের জন্য এইগুলোকে 4 ভাগে ভাগ করা হয়েছে। দেখেন আমরা এমনি মুখে একবার বলি নেই, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আবার ফার্স্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আবার ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইভাবে 3টা টেন্সকে 4টি ভাগে এভাবে ভাগ করা হয়েছে। তাই এভাবে আমি এইরকম সংক্ষেপে চিত্র আকারে এখানে বোঝাই দিলাম। এভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে এই 4টা, ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে এই 4টা, ফিউচার দিয়ে এই 4টা, মানে প্রেজেন্ট টেন্স দিয়ে এই 4টা, ফার্স্ট
টেন্স দিয়ে এই চারটা, ফিউচার টেন্স দিয়ে এ চারটা, ঠিক আছে। আবার আমরা জানি ইনডিফিনিট টেন্স অর্থ হলো সাধারণ, নিত্য, অনির্দিষ্টবাচক বলে, ঠিক আছে, ইনডিফিনিট টেন্সের অর্থ। তারপরে কন্টিনিউয়াস টেন্সের অর্থ গঠমান কাল। তারপরে পারফেক্ট টেন্স হলো পুরা গঠিত কাল। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পুরা গঠিত ও গঠমান কাল। এইগুলো হলো এই টেন্সের বাংলা অর্থ। অনেকে আছে এগুলা অর্থ মোটামুটি অনেকে জানে না, তো আমি পাশে এগুলা লিখে দিলাম, ঠিক আছে। এগুলা আবার বাংলা যে গ্রামার আছে এগুলার ক্ষেত্রেও জানা হয়ে গেল, অর্থাৎ ইংলিশগুলা যদি জানে তাহলে বাংলার ক্ষেত্রেও কিছুটা জানা হয়ে যায়। তার জন্য এগুলার পাশে বাংলা অর্থ আমি লিখলাম। আচ্ছা, এখন আমরা টেন্স মানে কয় প্রকার এগুলা সম্পর্কে জানলাম, ঠিক আছে। এখন মানে টেন্স চেনার উপায়, প্রত্যেক টেন্স কাকে বলে, প্রত্যেক টেন্সের স্ট্রাকচার জানবো, ঠিক আছে। টেন্স চেনার উপায়, প্রত্যেক টেন্স কাকে বলে, প্রত্যেক টেন্স স্ট্রাকচার জানবো, ঠিক আছে। সকল ইনডিফিনিট টেন্স মানে একসাথে এখন আমরা জানবো, অর্থাৎ সকল ইনডিফিনিট টেন্স মানে বোঝায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তারপরে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, তারপরে ফিউচার ইনডিফিনিট টেন্স। এইগুলার সম্পর্কে আমরা আজকে এই তিনটা অর্থাৎ ইনডিফিনিটের সকল টেন্স সম্পর্কে আজকে জানবো, ঠিক আছে। তাহলে কি কি জানবো এই ইনডিফিনিট টেন্সের, অর্থাৎ ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবো, অর্থাৎ ইনডিফিনিট টেন্স কাকে বলে, ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার অর্থাৎ গঠন প্রণালীটা জানবো। তারপরে পরবর্তী যে ভিডিও যে করবে এর পরবর্তী ভিডিওতে আমরা নেক্সটতে অন্যগুলা আলোচনা করব, ঠিক আছে। এখন যে বিষয়টা এখন বলবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, বর্তমান কালের অনির্দিষ্ট সময়ের কোনো কাজ হয় বা হয়ে থাকে বা বুঝালে তাকে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। অর্থাৎ বর্তমান কালে অনির্দিষ্ট সময়ে কোনো কাজ হয় বা হয়ে থাকে বা বুঝালে তাকে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে, ঠিক আছে। বর্তমান কালে যে অনির্দিষ্ট সময়ে কোনো কাজ হয় বা হয়ে থাকে বা বুঝালে তাকে ভার্বের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে, ঠিক আছে। তারপরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়। এখন আমরা বাংলা বাক্যের শেষে এই যে বাংলা বাক্য যে লিখি বা পড়ি, মানে কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কিভাবে বুঝবো। তো এগুলো বুঝতে হলে কিছু বেসিক নিয়ম আছে, এগুলো জানতে হবে, ঠিক আছে। তো বেসিক নিয়মগুলা আমি খাতায় লিখে রেখেছি, এখন এগুলা আপনাকে বলতেছি যে এইগুলা বেসিকটা জানতে হবে। তো বেসিকগুলা কি কি, যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের চেনার উপায় বাংলা বাক্যের শেষে, অর্থাৎ একটা মানে একটা বেসিক মানে টপিক আছে, অর্থাৎ মানে গ্রামারের জানার জন্য আমি এখানে লম্ব ধরলাম। বাংলা বাক্যের শেষে একটা মানে একটা বাংলা বাক্য দিয়ে এই টপিকটাকে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কীভাবে চিনবো সেটাকে দিয়ে এটাকে আমার লেখা। তো বাংলা বাক্যের শেষে যদি লম্ব থাকে অর্থাৎ ল ম ব থাকবে না, তাহলে এইরূপ বুঝালে বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। আবার বলতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায় বাংলা বাক্যের শেষে, যদি বাংলা বাক্যের শেষে যদি ল ম ব থাকবে না, অর্থাৎ মানে বাংলা বাক্যের শেষে যদি মানে ক্রিয়ার যে শব্দটা
অর্থাৎ ওটার মধ্যে যদি ল ম ব থাকবে না, ঠিক আছে, তাহলে এই রূপ বুঝালে বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তো বাংলা বাক্যের ক্রিয়ার শেষে কি কি থাকতে হবে? অ, ই, এ, উ, অন্ত্যেষ্টিয়, ঠিক আছে, ইত্যাদি থাকে। যদি এগুলা থাকে তাহলে বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, যেমন এখানে আমি এক্সাম্পল দিতে পারি, সে একজন ভালো ছেলে, কিন্তু এখানে যে এই বাক্যের শেষে কিন্তু ল ম ব এই তিনটার মধ্যে একটাও নেই। তাহলে এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা আমি বাংলা বাক্য লিখলাম, এখানে ইংরেজি বাক্যটা লিখব। তারপরে এখানে যে আরও লিখে রাখছি সেগুলো একটু পড়ে নি, তুমি বই পড়ো, এটা এখানে বাংলা বাক্যের শেষে ল ম ব নাই, তাহলে বুঝতে হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, তারপরে সে ফুটবল খেলে, এখানে বাংলা বাক্যের শেষে কি নেই? ল ম ব কিছুই নেই, সে ফুটবল খেলে। ঠিক আছে, বাংলা বাক্যের শেষে এখানে ল ম ব কিছুই নেই, এখানে খেলে অর্থাৎ এখানে তো ক্রিয়ার পুরা অর্থটাই বোঝাচ্ছে, কিন্তু যে যে টেন্স চিনার উপায় সেটা এখানে নেই। ঠিক আছে, হ্যাঁ, তারপরে স্টেট গঠন প্রণালীটা এখন জানবো। তো গঠন প্রণালী আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমরা জানি কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, কিন্তু এর পাশে আমি যে পেসিভের গঠন প্রণালীটা লিখে দিছি, অর্থাৎ ভয়েসের ক্ষেত্রে যে আমরা যখন একটি পেসিভ করব তখন কিন্তু এই স্ট্রাকচারগুলা প্রয়োজন হবে। ঠিক আছে, তো স্ট্রাকচারগুলা যদি প্রয়োজন হয় তখন যে ভয়েসের একটা গঠন প্রণালী অর্থাৎ পেসিভের রুলস প্রয়োজন, অর্থাৎ স্ট্রাকচার প্রয়োজন। তো আমার মানে প্রেজেন্ট ইনডিফিনিট গঠন প্রণালীর সাথে পেসিভটাও এখানে লিখে দিলাম, যাতে পরবর্তী ভিডিও যখন আপলোড দিব তখন যাতে এগুলা এখন বলে দেওয়ার উদ্দেশ্য হলো যাতে নেক্সট ভিডিও যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তাহলে এখানে অবজেক্টটা এখানে কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। তারপরে আমাকে কি আনতে হবে? এম ইজ আর। এম ইজ আর হলো বি ভার্বগুলা আমরা জানি এম ইজ আর, ওয়াজ ওয়ার, কিন্তু এম ইজ আর হলো প্রেজেন্ট টেন্স আর ওয়াজ ওয়ার হলো ফার্স্ট টেন্স। তো পেসিভ করার সময় আমাকে এম ইজ আর আনতে হবে, অর্থাৎ সাবজেক্টের পরে এম ইজ আর আনবো, তাহলে প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। আর পেসিভ করার সময় সব সময় ভার্বটা কোন ফর্ম হবে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। ঠিক আছে, ভার্বের কোন ফর্ম হবে? সব সময় ফার্স্ট পার্টিসিপল, এখানে ফর্ম, এখানে ফর্ম হবে। তারপরে প্লাস বাই দিব, তারপরে এখানে যে সাবজেক্টটা থাকবে সেটা এখানে অবজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো পাশাপাশি এখানে আমি ভয়েসের পেসিভের স্ট্রাকচারটা লিখে দিলাম, যাতে পরবর্তী ভিডিওতে যখন আমরা আলোচনা করব যাতে সহজে বুঝতে পারেন। ঠিক আছে, তো এখানে এই যে এ দিয়ে বোঝায় অ্যাক্টিভ, অর্থাৎ অ্যাক্টিভ যেটা সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী, আর পি দিয়ে মানে বোঝাচ্ছে পেসিভ। ঠিক আছে, এটা হলো গঠন প্রণালী। ঠিক আছে, তাহলে এখানে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে বললাম। আচ্ছা, এখানে দেখেন, এখন আমি যে এখানে এগুলা রাখলাম এগুলা ইংলিশে বাক্যগুলো লিখে ফেলি। সে একজন ভালো ছেলে। এখন দেখেন সে এটা হলো সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট, এটা হলো অবজেক্ট, এটা হলো অবজেক্ট। ঠিক আছে, তাহলে সে একজন ভালো ছেলে, তাহলে এখানে আমি হি দিব, হি ইজ এ গুড বয়, গুড বয়, সে একজন ভালো ছেলে।
তাহলে হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। আচ্ছা, তারপরে তুমি বই পড়ো, এই যে এখানে ল ম ব নাই, তাহলে বুঝতে হবে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইউ আর read book, you are a read a book, ঠিক আছে। সে তুমি বই পড়ো, ইউ আর এ রিড এ বুক। দেখেন এখানে ইউ আছে না, এটা হলো সাবজেক্ট, ঠিক আছে। আর আচ্ছা এখানে আর হবে না, সরি, এখানে আর হবে না ইউ, এটা তো আমরা কি করতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতেছি, তাহলে ইনডিফিনিট টেন্সের ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, ঠিক আছে। তাহলে এখানে রিড আসবে না, ইউ রিড এ বুক, ঠিক আছে। সে ফুটবল খেলে, তাহলে এখানে আমি লিখতে পারি হি, তাহলে খেলে ইংলিশ কি, প্লে, ঠিক আছে। এখন প্লে, ঠিক আছে। এখন সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি করতে হয়, এস বাই এস যোগ করতে হয়। তাহলে হি প্লেস, এখানে আমি এস যোগ করতে হবে, তারপরে ফুটবল, যে এখানে লিখলাম ফুটবল, সে ফুটবল খেলে, হি প্লেস এ ফুটবল। তাহলে এটা গেল আমার এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আলোচনা। এখন আমি ফার্স্ট ইনডিফিনিট টেন্স আলোচনা করব। অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, ভার্ব এর যে রূপ দ্বারা অতীতে কোনো অনির্দিষ্ট সময়ের কোনো কাজ হতো বা হয়েছিল, এই যে লাস্টে ল আছে, এই ল থাকলে বুঝতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বুঝায়, তাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। ভার্ব এর যে রূপ মানে দ্বারা অতীতে কোনো অনির্দিষ্ট সময়ে কোনো কাজ হতো বা হয়েছিল বা বুঝায়, তাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলা হয়, ঠিক আছে। তো ফার্স্ট ইনডিফিনিট এটা কাকে বলে প্রত্যেক বইয়ে যার যার বই থেকে এটা সংজ্ঞাটা শিখে রাখবেন। এখন ফার্স্ট ইনডিফিনিট টেন্স চেনার উপায়, বাংলা বাক্যের শেষে অর্থাৎ লম্বটাতে আমি বোঝাতে চাচ্ছি যে এই যে টেন্সগুলোর চেনার উপায়, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ল ম থাকবে কিন্তু ব থাকবে না, এরূপ বোঝালে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, ঠিক আছে। আবার বলতেছি, বাংলা বাক্যের শেষে লম্ব, অর্থাৎ লম্বটা দিয়ে আমি কি এই টেন্সটাকে বোঝানোর জন্য এটা একটা ধরে নিলাম, একটা বাক্য বা মিলানোর জন্য, অর্থাৎ এটা আমরা একটা ওয়ার্ড দিয়ে বোঝাচ্ছি যে অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ল ম থাকবে কিন্তু ব থাকবে না, এরূপ বোঝালে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। আচ্ছা, বাংলা বাক্যের ক্রিয়ার শেষে ইয়া ছিল, ইয়া ছিলে, ইয়া ছিলেন, ইয়া ছিলাম, বা এখানে কি আছে, ল আছে, বা এগুলো যদি এই যে লাম আছে এরকম যদি থাকে তাহলে বুঝতে হবে এটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ল, লু, ইলে, লে, ইলেন, লেন, ইলাম, লাম এগুলা যদি থাকে তাহলে বুঝতে হবে এটা কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। এই যে এখানে ল ম থাকবে কিন্তু ব থাকবে না, তাহলে বুঝতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কি ছিল, বাংলা বাক্যের শেষে ল ম ব এই তিনোটাই থাকবে না, ল ম ব তিনোটা না থাকলে অন্য যেগুলা থাকবে সেটাই হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। তাহলে সে ভাত খাইয়া ছিল বা খেয়ে ছিল। আচ্ছা, এটা করার আগে আমরা আগে স্ট্রাকচারটা জেনে আসি, ঠিক আছে। তাহলে গঠন প্রণালী স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস ভার্ব এর ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট। আর প্রেজেন্ট টেন্সটা কি ছিল, এখানে সাবজেক্ট যদি
এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা সাথে তুলনা করতে বলি, এখানে দেখেন সাবজেক্ট আছে, প্রেজেন্ট টেন্সেরও কি আছে, সাবজেক্ট আছে, এখানে অবজেক্ট আছে, এখানেও অবজেক্ট আছে। মাঝখানে তফাৎটা হলো ভার্বের পরিবর্তন। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বলে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলতে হবে, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে যদি স্ট্রাকচার বলতে হয় তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম বলতে হবে। এটা হলো এই যে স্ট্রাকচারের এই দুইটার মধ্যে এটাই তফাৎ। ওটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা হলো ফার্স্ট ফর্ম, এটাই, আর কিছু না, ঠিক আছে। তারপরে এখানে অবজেক্টটাকে এখানে কি করব, সাবজেক্ট আনবো। আর এখানে যে ইনডিফিনিট করার ক্ষেত্রে আমাকে ওয়াজ ওয়ার আনতে হবে পেসিভ করার সময়। পেসিভ করার সময় আমাকে, তো পেসিভ করার সময় ওয়াজ ওয়ার আনবো এবং ভার্বের ফার্স্ট পার্টিসিপেল ফর্ম সবসময় বসবে পেসিভ করার সময়। তারপরে বাই আনবো, তারপরে এখানে সাবজেক্টটা এখানে অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে, এটাই। তাহলে এখানে ইয়েগুলা যে বাক্যগুলা লিখে ফেলি। সে ভাত খাইয়া ছিল, তাহলে এখানে হি সাবজেক্ট, এই যে খাইয়া ছিল, তাহলে এট রাইস, মানে ভাত ইংলিশ কি রাইস, তাহলে এখানে আমি রাইস লিখব। আচ্ছা, সে বল খেলিয়া ছিল বা খেলেছিল বা খেলিল বা খেললো, যদি এরকম উচ্চারণ হয় বাংলা বাক্যের শেষে, তাহলে বুঝতে হবে এটা কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে সে ইংলিশ কি হি, তাহলে খেলিয়া ছিল, তাহলে খেলিয়া ছিল প্লেট, প্লেট বল, সে বল খেলিয়েছিল, বল বল PALL বল। তাহলে সে বল খেলিয়াছিল, সে খেলেছিল, খেলিল বা খেললো, যদি এরকম বোঝায় তাহলে এভাবে আমাকে যে সাবজেক্ট হিসেবে হি আনলাম, তো খেলিয়াছিল বা খেলেছিল বা খেলিল বা খেললে এরকম বোঝালে, তাহলে বুঝতে হবে এটা আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরতে হবে, ঠিক আছে। তারপরে আবার আমি একখানা চিঠি লিখিয়াছিলাম, তাহলে আমি একখানা চিঠি লিখিয়াছিলাম, তাহলে আমি মানে কি আই, তাহলে এই যে চিঠি লিখিয়াছিলাম, তাহলে লিখিয়াছিলাম, তাহলে কি হবে, লিখিয়া, তাহলে রাইট রুট, এটার ফার্স্ট ফর্ম লিখতে হবে, আই রুট এ লেটার, লেটার, আই রুট এ লেটার, অর্থাৎ একখানা চিঠি লিখিয়াছিলাম। তাহলে এরকম বোঝালে বুঝতে হবে এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ঠিক আছে। এখন ফিউচার ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, ভবিষ্যতে অনির্দিষ্ট সময়ে কোনো কাজ সম্পূর্ণ হবে বুঝালে ভার্বের আকারে যে পরিবর্তন হয় তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এই যে এখানে বারবার বলতেছে ভার্বের আকারে, অর্থাৎ যখন আমি ইংলিশের বাক্য অর্থাৎ সেন্টেন্স পড়ব, তখন আমি এই ভার্ব দেখে বুঝতে পারবো এটা কোন টেন্স, ঠিক আছে। তার জন্য এখানে বলছে ভার্বের আকারে যে পরিবর্তন হয়, ঠিক আছে। তাহলে বুঝতে হবে এই ভার্বের মাধ্যমে আমাকে বুঝতে হবে এই টেন্সটা কোন টেন্স, ঠিক আছে। হ্যাঁ, তারপরে ভবিষ্যতে অনির্দিষ্ট সময়ের কোনো কাজ সম্পূর্ণ হবে বা বুঝালে ভার্বের আকারে যে পরিবর্তন হয় তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। আর ফিউচার টেন্স অর্থ কি, নিত্য ভবিষ্যৎকাল, অর্থাৎ ইনডিফিনিট অর্থ নিত্য, ঠিক আছে।
আর ফিউচার মানে ভবিষ্যৎ, আর টেন্স মানে কাল। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট টেন্স চেনার উপায়, বাংলা বাক্যের শেষে লম্বটা মানে বোঝার জন্য বললাম, অর্থাৎ লম থাকবে, লম থাকবে না কিন্তু ব থাকবে, তাহলে বুঝতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। বাংলা বাক্যের শেষে মানে অর্থাৎ লম থাকবে না কিন্তু ব থাকবে, এটার মূল কাজ হলো লম থাকবে না কিন্তু ব থাকবে। আমরা জানি বাংলা বাক্যের শেষে ফিউচারের ক্ষেত্রে ব থাকলে বুঝতে হবে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স বা ফিউচার টেন্স, ঠিক আছে? তাহলে বুঝতে হবে থাকবে, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। তবে বাংলা ক্রিয়ার শেষে সাধারণত বে, বেন, বি, ব থাকে, তাহলে এগুলো বুঝতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমি স্কুলে যাব, এই যে যাব তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স। সে ভাত খাবে, এই যে ব আছে, বুঝতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। তারা সকালে আসবে, ফিউচার ইনডিফিনিট টেন্স, এই যে লাস্টে ব আছে, বুঝতে হবে। তুমি আগামীকাল আসবে, তাহলে এটাও ফিউচার ইনডিফিনিট, এই ব লাস্টে আছে, তাহলে বুঝতে হবে। আচ্ছা, ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন প্রণালী, এখানে সাবজেক্ট এবং শ্যাল উইল, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাকে শ্যাল উইল আনতে হবে। যেখানে শ্যাল এবং উইল থাকবে বুঝতে হবে সেটা ফিউচার টেন্স, অর্থাৎ ফিউচার কোনটা, তখন শ্যাল উইল থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আর কন্টিনিউয়াসের ক্ষেত্রে নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই তিনটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তাহলে এখানে শ্যাল এবং উইল থাকলে বুঝতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স, এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে যখন আমি শ্যাল উইলটা উঠে ফেলবো তখন কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট হিসেবে মানে ধরবো, আর যখন আমি সাবজেক্টে পরে শ্যাল উইল দিব তখন এটা হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট টেন্স। এটার মাথায় একদম সহজ মনে রাখা, ঠিক আছে? তারপরে এখানে অবজেক্টটা এখানে কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। এখানে অবজেক্টটা এখানে কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে। তারপরে প্যাসিভ করার সময় আমাকে শ্যাল বি, উইল বি আনতে হবে। কি করতে হবে, উইল বি এবং শ্যাল বি আনবো। তারপরে এই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাবো প্লাস বাই, প্লাস এই এখানে সাবজেক্ট থাকলে এখানে আমি অবজেক্টটা বসাই দিব, এখানে সাবজেক্ট থাকলে এখানে আমি অবজেক্ট বসাবো, এখানে অবজেক্ট থাকলে আমি এখানে সাবজেক্টে বসাবো, ঠিক আছে? তাহলে এখানে যে আমার যেগুলো আছে এগুলো আমি লিখে ফেলি। আমি স্কুলে যাব, তাহলে আমি 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 যাব, তাহলে এই যে মানে যাব, তাহলে আমি কি শ্যাল আনবো না উইল আনবো? মনে রাখতে হবে আয়ের সাথে শ্যাল, উইর সাথে শ্যাল। এই শ্যালটা এই দুইটার ক্ষেত্রে বেশিরভাগ ব্যবহার করা হয়, ঠিক আছে? তাহলে আয়ের সাথে শ্যাল, আই শ্যাল গো, তারপরে স্কুল, গো টু স্কুল। সে ভাত খাবে, তাহলে হি খাবে, ইংলিশ কি মানে এখানে আমার কি বসাতে হবে, সাবজেক্টের পরে শ্যাল উইল আনতে হবে। এখন কি আনবো, হির সাথে কি বসে, উইল বসে। আমি বললাম আয়ের সাথে শ্যাল, উইর সাথে শ্যাল, বাকিগুলোর সাথে উইল বসবে। তাহলে হি উইল খাবে, ইট রাইস। তারা সকালে আসবে, দে উইল আসবে, কাম সকালে, অর্থাৎ ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ঠিক আছে? এই যে তারা সকালে আসবে, দে উইল কাম ইন দ্য মর্নিং। তুমি আগামীকাল আসবে, তাহলে তুমি আগামী, এই যে তুমি মানে কি ইউর সাথে কি বসবে, উইল, ইউ উইল আসবে মানে
কাম, এই যে আগামীকাল অর্থাৎ টুমোরো, ঠিক আছে, আগামীকাল, তুমি আগামীকাল আসবে। তো এইভাবে এগুলা এইভাবে কি করতে হবে, চিনতে হবে। আচ্ছা, এগুলা আমি মাঝখানে আবার একটু আলোচনা করি। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? বাংলা বাক্যের শেষে কি থাকবে না, ল ম ব, মানে এই তিনটা অক্ষর থাকবে না, তাহলে বুঝতে হবে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কি থাকবে না? ল ম ব, এই তিনটা না থাকলেই বুঝতে হবে এটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এই যে এখানে আমি লিখলাম না, এই যে কোথায়, এই যে বাংলা বাক্যের শেষে ল ম ব থাকবে না, তাহলে এই রূপ বুঝালে বুঝতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এক কথা, যদি এরকম থাকে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলো, মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বাংলা বাক্যের শেষে শুধু ল ম থাকবে। বাংলা বাক্যের শেষে অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ল ম থাকবে কিন্তু ব থাকবে না, তাহলে এরূপ বুঝালে তাহলে বুঝতে হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স বাংলা বাক্যের শেষে লম্ব অর্থাৎ লম্বটা বলতাম ল ম থাকবে না কিন্তু ব থাকবে, তাহলে বুঝতে হবে ফিউচার ইনডিফিনিট টেন্স। এই যে এগুলো একদম চেনার বেসিক উপায়। ঠিক আছে, একদম। তারপরে বাকিগুলা কিভাবে কন্টিনিউয়াস চিন্তা হয়, পারফেক্ট চিন্তা হয়, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চিন্তা হয়, এগুলা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। এখন এই যে এই তিনটা টেন্স ইনডিফিনিট আলোচনা করলাম বা স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা এই ভিডিওটা যদি বোঝেন তাহলে আমার এই ভিডিওটা, মানে কি আমি যে এখন যে আপনাদেরকে বুঝালাম, তাহলে আমার এই ভিডিওটা করার সার্থক হবে। ঠিক আছে, তাহলে আমি আর একটু এই তিনটার স্ট্রাকচারগুলো আর একটু সোজা করে দিচ্ছি। তাহলে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এটা হলো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখেন এইগুলোর মধ্যে এই যে স্ট্রাকচার তবটাকে, এই যে দেখেন আমি এখানে সাবজেক্ট লিখলাম। ঠিক আছে, এখানে সাবজেক্ট লিখলাম, এখানেও কি লিখলাম, সাবজেক্ট লিখলাম। ঠিক আছে, এখানে লিখলাম ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট লিখলাম। তা এখানে শুধু তফাৎটা কি, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিচ্ছি, এখানে কি দিব, ভার্ব এর ফার্স্ট ফর্ম দিব, ফার্স্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তফাৎটা হলো এখানে। তারপরে এখানে হবে শ্যাল উইল আনতে হবে, কারণ ফিউচারের ক্ষেত্রে আমার শ্যাল উইল থাকলেই বুঝবো এটা আমার ফিউচার টেন্স, আর শ্যাল উইল থাকবে। ইনডিফিনিটের ক্ষেত্রে আমার শ্যাল উইল আনতে হবে। তারপরে এখানে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শুধু শ্যাল উইলের মধ্যে তফাৎ, এই যে এখানে আমার শ্যাল উইল যদি সাথে এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পার্থক্য হলো এটা, আর বাকিগুলো এখানে আমি যেভাবে আছে সেভাবে বসায় ফেলবো। ভার্বের প্রেজেন্ট ফর্ম, আছে এই যে ভার্বের কি প্রেজেন্ট ফর্ম, এখানে কি আছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট আছে, কিন্তু এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, এটাই। আর এখানে
শ্যাল উইল আনতে হবে। আর এখানে দেখেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এই যে প্রেজেন্ট ফর্ম আছে, আর ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে প্লাস অবজেক্ট। এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এই তিনটা শ্রেণীর উপর। আশা করি আপনারা এই ভিডিওটা বুঝতে পেরেছেন, ঠিক আছে। আর ভিডিওটা যদি বুঝেন বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। যারা এই মানে টেন্স তো প্রায় মোটামুটি সবাই জানে, যারা জানে না তাদের জন্য এই ভিডিওটি, ঠিক আছে। আর যারা জানে তারা তো ভালোই, আর আমার থেকে আরও ভালো বেটার জানে, ঠিক আছে। কিন্তু যারা মানে কিছুই জানে না, অর্থাৎ টেন্স সম্পর্কে কিছুই জানে না, তাদের জন্য এই ভিডিওটি, ঠিক আছে। আমি আশা করি মানে আমি যতটুকু মানে আমার মানে ক্যাপাসিটি আছে, অর্থাৎ আমার দক্ষতা যতটুকু বোঝার, আমি আপনাদেরকে এতটুকু বোঝানোর মানে চেষ্টা করেছি। জানি না আপনারা কতটুকু বুঝেছেন। আর যদি কোনো বোঝার মধ্যে ভুল ত্রুটি থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দিবেন, ঠিক আছে। তাহলে এটা হলো আজকের আলোচনা। নেক্সট ভিডিওতে আমরা কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করব, কন্টিনিউয়াস পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তো নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অর্থাৎ যদি আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়, যদি ভালো লাগে, তাহলে আপনারা আমার সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী আমার ভিডিওটা আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, ঠিক আছে। তাহলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার দিবেন, যাতে অন্যরা এটা পেয়ে উপকৃত হয়, ঠিক আছে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। পরবর্তী দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। 1 2 3